নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো লেখিকা গৌরীদের লেখা একটি গল্প, রক্তচোষা। শুনতে থাকুন। রক্তচোষা। ঘটনার আকস্মিকতায় একেবারে পাথর হয়ে গেল মালিনী। কতই বা বয়স ওর, এই তো 30-এ পা দিয়েছে। এরই মধ্যে হঠাৎ যেন সে বুড়িয়ে গেছে। সংসারে দাদাই ছিল তার সব। ছোট্ট বয়সে সে বাবা মাকে হারিয়েছে, তাদের কথা তার মনেও নেই। দাদাই তাকে এতদিন আগলে রেখেছিল। কিন্তু কি যে হলো, সেদিন রাত্রিরে একসঙ্গে খাওয়া দাওয়া করে শুতে গেল দুজনে। মালিনীর ঘর প্রণবেশের ঘরের একটু দূরে। পরদিন ভোরবেলা বিনার চিৎকারে ঘুম ভাঙল মালিনীর। বিনা তাদের কাজের লোক। ভোরবেলা দাদাবাবুকে চা দিতে গিয়ে সে দেখে ঘরের দরজা খোলা, আর দাদাবাবু বিছানায় শুয়ে, তার সমস্ত শরীর রক্তহীন। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। ডাক্তার এলো, থানা পুলিশ হলো, সবশেষে পোস্টমর্টেম রিপোর্ট পড়ে চমকে গেল মালিনী। প্রণবেশের গলার কাছে দুটো দাঁতের দাগ পাওয়া গেছে। কেউ যেন ওই দুটো ক্ষত দিয়ে শরীরের সমস্ত রক্ত টেনে নিয়েছে। মালিনীর ধারণা, তাদের বিরাট সম্পত্তির লোভে কেউ দাদাকে হত্যা করেছে। এবার তার পালা। কেননা তারা দুজন ছাড়া আর তো কেউ নেই এই সম্পত্তি ভোগ করার। ভাই বোনে কেউ বিয়ে করেনি। ঠিক করেছিল তাদের মৃত্যুর পর সব দান করে যাবে ভালো কাজে। কি করেই বা জানবে মালিনী এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে? ঠিক এই মুহূর্তে তার একজন অভিভাবক থাকলে ভালো হতো। মনে পড়ল কৌশিকের কথা। দাদা কয়েক মাস আগে একদিন হঠাৎ একটি ছেলেকে নিয়ে বাড়ি ঢুকলো। বলল, দেখ মালিনী, নিচের ঘরটা তো খালি থাকে, একটা লোক থাকলে ভালো হয়। এই ছেলেটির নাম কৌশিক, চন্দননগরে থাকতো, এখানে চাকরি নিয়ে এসেছে। এদিককার কিছুই ওর জানা নেই, তাই বলছি কিছুদিনের জন্য পেইং গেস্ট হিসেবে ও নিচের ঘরটাতেই থাকুক। ও অবশ্য ওকে খেতে দিতে হবে না। ওর চাকরিটা বড় অদ্ভুত, নাইট ডিউটি। সারা দিন ও ঘুমোবে, রাত্রিরে বেরোবে, আবার ভোরবেলা ফিরে আসবে, কোনো ঝামেলা নেই। দাদার কাণ্ড দেখে খুব রাগ হলো মালিনীর। কোথাকার কে তাকে দুম করে বাড়ি এনে তুলল দাদা? এ তো রীতিমতো বাড়াবাড়ি। কৌশিকের সামনে আর সে কিছু বলল না। পরে আড়ালে বলল, জানাশোনা নেই, কেমন লোক জানো না, একেবারে সঙ্গে করে নিয়ে এলে দাদা, যদি কিছু হয়। হ হ করে হাসলো প্রণবেশ। কি হবে, চুরি ডাকাতি মারপিট দাঙ্গা করবে? আরে বাবা, ছেলেটাকে দেখেই এনেছি আমি। বাঙালি খ্রিস্টান, বাড়ির সামনে রাস্তায় বসেছিল, দেখে মায়া হলো, বুঝলি? যাকে যাক, তোর যদি পছন্দ না হয় চলে যেতেই বলবো। ক্ষুণ্ণ হলো মালিনী, বলল, আমি কি তাই বলেছি দাদা? সান্ত্বনা দিয়ে বলল প্রণবেশ, আমি জানতুম রে, তুই কখনো আমার কাজের বিরুদ্ধে যাবি না। এখন মনে হচ্ছে মালিনীর বিরুদ্ধে গেলেই বোধহয় ভালো হতো। কেননা কৌশিককে সে কিছুতেই সন্দেহের তালিকা থেকে
বাদ দিতে পারেনি। কৌশিক হয়তো তারই বয়সী হবে, কিন্তু এমন ধরনের চাকরি সে জীবনে দেখেনি। সারা রাত ওর কিসের ডিউটি? ভাবতে ভাবতে মালিনী দাদার ঘরে ঢুকলো। সন্ধ্যা হয় হয়, অল্প পাওয়ারের আলো জেলে ও তাকালো দাদার খাটের ধারে দেওয়ালে টাঙানো বিরাট আয়নাটার দিকে। সঙ্গে সঙ্গে চমকে উঠে খাটটাকে ধরে ফেলল মালিনী। সেই আলো আধারে আয়নার গায়ে ফুটে উঠতে লাগলো একটা ছায়া। চট করে মালিনী পেছন ফিরে তাকালো। পেছন থেকে কেউ না তো, দরজা তো ভেজানো, তবে কার ছায়া পড়লো? আবার সে তাকালো আয়নার দিকে। না, কেউ কোথাও নেই। তবে কি সে ভুল দেখলো? তার মাথাটা কি খারাপ হয়ে গেল? মালিনী ভাবতে ভাবতে ফিরে এলো ঘরে। বারান্দা দিয়ে একতলার ঘরটা দেখা যায়। নিজের ঘরে ঢোকার মুখে মালিনী একবার তাকালো কৌশিকের ঘরের দিকটায়। এখনো অন্ধকার। আশ্চর্য, ঠিক রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে ওই ঘরের আলোটা রোজ জ্বলে ওঠে। পরদিন সন্ধ্যাবেলা মালিনী দাদার কথাই ভাবছিল ওর ভবিষ্যতের কথা। ও মনে মনে বলল, হায় ভগবান, একবার যদি জানতে পারতুম কে দাদাকে খুন করেছে, তবে হয়তো কিছু করতে পারতুম, নিজেকেও বাঁচাতে পারতুম বোধহয়। ঠিক সেই সময়ে মালিনীর হঠাৎ মনে হলো আগের দিনে দেখা ছায়ামূর্তির কথা। খুব যেন চেনা গড়নটা। ছায়াটা কার? ভাবার সঙ্গে সঙ্গে মালিনী দেখলো সে চলতে শুরু করেছে। ঘর পেরিয়ে বারান্দা পেরিয়ে ওকে কে যেন টানতে টানতে নিয়ে চলল প্রণবেশের ঘরের দিকে। ঘরের আলোটা জ্বালাতেই সেটা দপ করে নিভে গেল। লোডশেডিং? সূর্য অস্ত গেছে। অন্ধকার বেশ জাঁকিয়ে পড়েছে। বিনার নাম ধরে চেঁচিয়ে ডাকলো মালিনী, বিনা, বিনা। কারো সাড়া পেল না। কোথায় যে যায় সব? নিজের মনে গজগজ করতে করতে বেরোতে লাগলো মালিনী। আশ্চর্য, আমার নিজের বাড়িটা, অথচ ঘরের দরজা খুঁজে পাচ্ছি না কেন? হাতড়াতে হাতড়াতে ওর হাতে একটা কি নরম মতো লাগলো। কে কে কে? চিৎকার করে উঠলো মালিনী। বরফের মতো ঠান্ডা একটা মানুষের দেহ বলে মনে হলো। মালিনী আবার চিৎকার করে ডাকতে লাগলো বিনাকে, বিনা, বিনা। ঠিক সেই মুহূর্তে আলোটা ফের জ্বলে উঠল। মালিনী দেখলো কৌশিক দরজার কাছে দাঁড়িয়ে। চমকে উঠল মালিনী। হ্যাঁ, তুমি তুমি এখানে? কৌশিক বিনীত স্বরে বলল, আগে আপনি চিৎকার করছিলেন, ভাবলাম ভয় পেয়েছেন, তাই ছুটে এলাম। তুমি তো এ সময় ঘুমো, বিনা কোথায়? আজ আমার ছুটি, আপনার যদি দরকার থাকে আমি থাকতে পারি। কৌশিকের চোখ দুটো কেমন যেন। মালিনীর ভালো লাগলো না। বলল, না না, তুমি যাও, আমি ঠিকই আছি। কৌশিক চলে যেতে মালিনী ভাবতে লাগলো, যদি সত্যি কৌশিকের গায়ে হাত পড়ে থাকে, তবে তার গায়ে এত ঠান্ডা কেন? কি মনে হতে দরজায় খিল তুলে দিল মালিনী। তারপর তাকালো আবার আয়নাটার দিকে। একটা ভয় মেশানো প্রচন্ড কৌতূহল তাকে পেয়ে বসলো। ওই ছায়ামূর্তি
কার? কেনই বা আয়নায় সে দেখছে ছায়ামূর্তিটা ছুটে আসছে তার দিকে? সে যদি মৃত্যুদূত হয় তবে তার মুখ সে দেখতে চায়। হঠাৎ সে একটা কাণ্ড করলো। দাদার আলমারি থেকে ভগবদ্গীতা বার করলো, চেপে ধরলো সেটা বুকের ওপর। তারপর আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, দাদা, আমি বুঝতে পেরেছি আয়নার মধ্যে যাকে তুমি দেখাতে চাইছো সে আমাকে হত্যা করতে চায়। সে তোমাকেও হত্যা করেছে। আমি তার মুখ দেখতে চাই, তুমি দেখাও। বুকের উপর গীতা। মালিনীর হঠাৎ আত্মবিশ্বাস দৃঢ় হলো। গীতা থাকায় কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। সে আবার চাপা গলায় বলে ওঠে, দাদা, তুমি দেখাও কে তোমাকে হত্যা করেছে। আয়নায় ছায়ামূর্তিটা আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো। মালিনী চিৎকার করে উঠল, কৌশিক, কৌশিক! এসে কি দেখছে? কি বিভৎস কৌশিকের মুখটা! দুপাশে দুটো সদন্ত, দু কষ পেয়ে রক্ত পড়ছে। এ যে রক্তচোষা! কৌশিক তাহলে মানুষ নয়, জীবন্ত প্রেত, যারা শুধু রক্ত খেয়ে বেঁচে থাকে। কতক্ষণ যে সে জ্ঞান হারিয়ে পড়েছিল মালিনী সে জানে না। জ্ঞান যখন ফিরল তখন গভীর রাত। ভয়ে ও দরজা খুলতে পারল না। ও জানে দিনের আলো নিভে এলেই এরা জীবন্ত হয়ে ওঠে আর দিনের বেলা মরে থাকে। সারা রাত সে বসে কাটিয়ে দিল। পরদিন ভোর হতেই সে চুপি চুপি বেরিয়ে পড়ল ওর প্রিয় বান্ধবী বিপাশার বাড়ি। বিপাশার বাবা তন্ত্র সাধক। সব শুনে উনি বললেন, কৌশিকের ঘরের দরজা কি খোলা থাকে দিনের বেলা? না না, ভেতর থেকে বন্ধ থাকে, বলল মালিনী। খোলে গভীর রাতে। সেই সময় ওর ঘরে ঢুকে ওর ব্যবহার করা কোনো জিনিস যদি এনে দিতে পারো তাহলে আমি ওর হাত থেকে তোমাকে মুক্তি দিতে পারি। কিন্তু মনে রেখো, এর জন্যে তোমার প্রাণ সংশয় হতে পারে। মরতে তো বসেছি কাকা বাবু, যদি বাঁচতে পারি সে চেষ্টা তো করতেই হবে। তবে কাজটা খুব শক্ত। বিপাশার বাবা বললেন, আমি তোমার কাছাকাছি থাকব। কোনো রকম বিপদের আভাস পেলে চিৎকার করে উঠবে। ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাড়ি ফিরে বিনাকে কোথাও খুঁজে পেল না মালিনী। তবে কি শয়তানটা বিনাকেও মেরে ফেলল? সারাদিন এতটুকু অন্ন স্পর্শ করতে পারল না মালিনী। আজ সে এর শেষ দেখতে চায়, তাতে সে বাঁচুক বা মরুক। সমস্ত দিকে খেয়াল রাখছিল মালিনী। ঠিক 12টা নাগাদ কৌশিকের ঘরে আলো জ্বলতেই পা টিপে টিপে নেমে এলো মালিনী। বুকের মধ্যে হাতুড়ির ঘা, তবু নিজেকে শক্ত করল মালিনী। বুকে তার গীতা, তার ভয় কি? ঘরের দরজা একটু ফাঁক ছিল, তার ভেতর দিয়ে মালিনী পরিষ্কার দেখল একটা দেহ দেয়ালে ঠেসান দিয়ে পড়ে আছে, আছোয়া হয়ে, মুখটা একটু ঘোরানো। ঠিক বুঝতে পারল না ওটা কি, তবে চেহারা দেখে মনে হলো ওটা বিনা। ঠিক সেই মুহূর্তে কৌশিক পাশের ঘরে ঢুকলো। টেবিলের উপর শার্টটা খুলে রেখেছিল। ওই শার্টটা হাতাতে হবে মালিনীকে। কৌশিক পাশের ঘরে যে কোনো মুহূর্তে এসে পড়বে, আর টেবিলের কাছেই মৃত দেহটা। ভয়ে ঠক ঠক করে কাঁপছে মালিনী, কিন্তু উপায় নেই। হে তার জীবন মৃত্যু সংগ্রাম। মুহূর্ত দেরি না করে
পা টিপে টিপে টেবিলের কাছে গেল মালিনী। চট করে শার্টটা টেনে নিল। সঙ্গে সঙ্গে চোখ পড়ল আধশোয়া মৃতদেহের দিকে। অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো গলা দিয়ে। বিনা মৃত, কিন্তু জীবন্ত। ওর দুটোর সাধারণত রক্ত মাখা, চোখ দুটো ঘুরছে। মালিনীকে দেখে উঠে বসলো বিনা। দু হাত বাড়িয়ে চেপে ধরতে গেল ওর শাড়ির আঁচল। ছিটকে ঘর থেকে পালিয়ে এলো মালিনী। দেখলো কৌশিক দরজা দিয়ে ঘরে ঢুকছে। এক মুহূর্ত দেরি না করে মালিনী ছুটতে লাগলো বাড়ির দরজা খুলে রাস্তা দিয়ে। কাছেই ছিলেন বিপাশার বাবা। চট করে ওকে গাড়িতে তুলে নিলেন। বাড়ি থেকে বেশ কিছু দূরে ঘন জঙ্গল। জঙ্গলের মধ্যে এক পোড়া মন্দিরের সামনে গাড়িটা রাখলেন বিপাশার বাবা। তার পরনে ছিল লাল চেলি, কপালে সিঁদুরের তিলক আর গলায় রুদ্রাক্ষ। মালিনীকে বললেন, এসো তাড়াতাড়ি। মালিনীকে নিয়ে উনি ঢুকলেন মন্দিরের ভেতর। মালিনী দেখল মা কালীর মূর্তি, তার সামনে পুজোর আসন, উপাচার সব আছে। পাশে একটা মাটির পুতুল রাখা। পুতুলটা প্রায় 1 হাত লম্বা। বিপাশার বাবা মালিনীর হাত থেকে কৌশিকের ব্যবহৃত শার্টটা নিয়ে তাড়াতাড়ি পুতুলটার গায়ে পরিয়ে দিলেন। তারপর আসনে বসে মন্ত্র পড়তে লাগলেন। মালিনী এখনো কাঁপছে। কৌশিক বিনাকে মেরে তাকে পিশাচ তৈরি করে রেখেছে। মালিনী পরিষ্কার দেখেছে বিনার দুদিকের দুটো দাঁত তীক্ষ্ণ হয়ে বেরিয়ে আছে। দাদার গলাতেও এমনই দুটো দাঁতের ক্ষত পাওয়া গিয়েছিল। কেউ তার রক্ত শুষে নিয়েছিল। তাহলে তো মালিনীরও ওই পরিণতি হতো। ভাবতে গিয়ে শিউরে উঠল মালিনী। আর সেই মুহূর্তে ও যা দেখলো তা বুক ফাটা আর্তনাদ হয়ে বেরিয়ে এলো কণ্ঠ দিয়ে, কাকা বাবু, কৌশিক! মালিনীর চিৎকার শুনে বিপাশার বাবা তাকিয়ে দেখলেন যেখানে তার গাড়িটা রেখেছিলেন সেখানে দাঁড়িয়ে আছে কৌশিক আর বিনা। মালিনী চিৎকারে ঘুরে দাঁড়ালো ওরা। ওদের মুখে ফুটে উঠল বীভৎস এক হাসি। মালিনীর চোখের সামনে সব ঘুরতে লাগলো, বুঝিবা অজ্ঞান হয়ে যাবে। ওরা এগিয়ে আসছে মন্দিরের দিকে। আসছে বললে ভুল হবে, যেন উড়ে আসছে। প্রায় মন্দিরের চাতাল ছুঁই ছুঁই। ঠিক তখনই বিপাশার বাবা মায়ের হাতের খাড়াটা খুলে নিয়ে পুতুলটার গলায় মারলেন এক কোপ। পুতুলের ধর থেকে গলা আলাদা হয়ে মায়ের পায়ের কাছে পড়ল। আর সঙ্গে সঙ্গে কৌশিকের ধর থেকে গলাটা কেটে পড়ে গেল মাটিতে। কৌশিকের শক্তিতে বিনা চালিত ছিল বলে সেই মুহূর্তে বিনার প্রাণহীন শরীরটাও লুটিয়ে পড়ল মাটিতে। বিপাশার বাবা মন্ত্রপুত পুতুলটাকে তুলে নিয়ে মালিনীর হাত ধরে বেরিয়ে এলেন মন্দির থেকে। তারপর খানিক দূরে একটা ডোবার মধ্যে ওগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ফিরে চললেন বাড়ির দিকে। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।